গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস সাজঘর। আজ পড়ছি এর দ্বিতীয় পর্ব। একা একা বসে থাকতে আসিফের কখনো খারাপ লাগে না, আজ লাগছে। সোফাটায় কোনো ঝামেলা আছে কিনা কে জানে। কোনোভাবে বসেই আরাম পাওয়া যাচ্ছে না। সিগারেট খেতে ইচ্ছে করছে, খাওয়া যাচ্ছে না। সাইনবোর্ড ঝুলছে, ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ। চোখের সামনে এরকম কড়া একটা সাইনবোর্ড নিয়ে সিগারেট ধরানো যায় না। তাছাড়া ঘরে ফিনাইলের গন্ধ, এই গন্ধ নাকে এলেই কেমন যেন নিজেকে অসুস্থ মনে হয়। আসিফ ঘড়ি দেখল 12:10। যে অপারেশন 11টায় হবার কথা সেটা এখন হবে রাত 1টায়। অ্যানেস্থেসিস্ট পাওয়া যাচ্ছে না। তিনি নাকি কোন বিয়েবাড়িতে গেছেন, বলে গেছেন 12টার দিকে ফিরবেন। সেইভাবেই ব্যবস্থা হয়েছে। আসিফের বড় বোন রেহানা খুব ছটফট করছেন। একবার 3তলায় যাচ্ছেন, আবার আসছেন 1তলায়। এই ক্লিনিকটা বেশ ভালো, লিফট আছে, মাঝরাতেও লিফটম্যান আছে। রেহানা লিফটে উঠছেন না, সিঁড়ি ভেঙে ওঠানামা করছেন। রেহানার শরীর বিশাল, কিন্তু তাতেও তেমন অসুবিধা হচ্ছে না। শুধু মুখ টকটকে লাল হয়ে আছে এবং তিনি খুব ঘামছেন। আসিফ বলল, তুমি শান্ত হয়ে বসো তো আপা, এরকম করছো কেন? অ্যানেস্থেসিস্ট তো এখনো এলো না, অন্য কোনো ক্লিনিকে নিয়ে যাব? এসে পড়বেন, তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ। বসো আমার পাশে, তোমার নিজের হার্ট অ্যাটাক হয়ে যাবে। রেহানা বসলেন না, ছটফট দিয়ে আবার 3তলায় রওনা হলেন। তার প্রায় সঙ্গে সঙ্গেই অ্যানেস্থেসিস্ট এসে পড়ল। এক ধরনের টেনশন আসিফের মধ্যেও ছিল, এখন আর তা নেই। আশ্চর্যের ব্যাপার, সোফায় বসতেও তার আরাম লাগতে শুরু করেছে। ঘুম ঘুমও পাচ্ছে। এভাবে বসে থাকলে ঘুম এসে যেতে পারে। আসিফ বারান্দায় এসে দাঁড়াল। সিগারেট ধরাবার ইচ্ছে করছে, ধরানো যাচ্ছে না। চারদিকে আত্মীয় স্বজন। ঢাকা শহরে যেখানে যে ছিল সবাই চলে এসেছে। ক্লিনিকের সামনে 6-7টা গাড়ি। আসিফদের 5 বোনের 4জনই থাকে ঢাকাতে। তারা সবাই এসেছে, তাদের আত্মীয় স্বজনরা এসেছে। হুলস্থুল ব্যাপার। এদের প্রায় কাউকে সে ভালো মতো চেনে না। কয়েকবার হয়তো দেখা হয়েছে, কি কেমন ভালো এই জাতীয় কথাবার্তা হয়েছে, এর বেশি কিছু না। বোনদের স্বামীর বাড়ির লোকজনদের সে তেমন চেনে না, ওরাও চেনে না। তবু কয়েকজন চকচকে চেহারার মানুষ আসিফকে বলল, কি ভালো? আসিফ খুবই পরিচিত ভঙ্গিতে হেসেছে। কথাবার্তা পর্ব এই পর্যন্তই। এটা খুবই আশ্চর্যের ব্যাপার যে গার্লস হাই স্কুলের একজন দরিদ্র অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তার 5 মেয়েকেই খুব ভালো বিয়ে দিয়েছেন। অথচ মেয়েগুলির পড়াশোনা বা দেখতে শুনতে এমন কিছু না। আসিফ তার বাবা মার 5 কন্যার পরের সন্তান। শুধুমাত্র এই কারণেই যতটুকু আদর তার পাওয়া উচিত ছিল তার শতাংশ সে পায়নি। আসিফের বাবা সিরাজউদ্দিন সাহেব তার সর্বশেষ সন্তানকে কঠিন হাতে মানুষ করতে শুরু করলেন। তার এই ছেলে যে হীরের টুকরা ছেলে, এটা তিনি সবাইকে দেখিয়ে দিতে চান। অন্য বাচ্চারা যখন 1-2 শিখছে, তখন তার ছেলে শিখছে 3-এর ঘরের নামতা। ক্লাস 2তে উঠেই সে রবীন্দ্রনাথের বীরপুরুষ কবিতা গোটাটা মুখস্থ বলে লোকজনদের চমকে দিতে শিখে গেল। সিরাজউদ্দিন সাহেব পুত্রের প্রতিভায় মুগ্ধ। বাড়িতে কেউ এলে আসিফকে তার প্রতিভার পরীক্ষা দিতে হয়। বীরপুরুষ কবিতা মুখস্থ বলবার পর সিরাজউদ্দিন সাহেব নিজেই বলেন, আচ্ছা বাবা, 3-18 কত বলো তো? আসিফ গম্ভীর গলায় বলে, 54। অতিথি চমকে উঠে বলেন, 18 ঘরের নামটা জানে নাকি? সিরাজউদ্দিন সাহেব উচ্চাঙ্গের হাসি হেসে বলেন, ইংরেজি জিজ্ঞেস করেন, বানান জিজ্ঞেস করেন। আচ্ছা বাবা, জিরাফ বানানটা কি বলো তো? আসিফ বানান বলে। অতিথি যত না চমৎকৃত হন, বাবা হন তার চেয়ে বেশি। গম্ভীর গলায় বলেন, হবি হচ্ছে ট্রেনিং, যত্ন নিতে হয়, প্রপার গাইডেন্স দরকার। ক্লাস 8 পর্যন্ত আসিফ প্রতিটি পরীক্ষায় ফার্স্ট হল। তারপর একদিন খুবই স্বাভাবিক গলায় বাবাকে এসে বলল, আমি আর পড়াশোনা করব না বাবা। সিরাজউদ্দিন সাহেব হতভম্ব হয়ে বললেন, সে কি? আসিফ সহজ স্বরে বলল, আমার ভালো লাগে না বাবা। সিরাজউদ্দিন সাহেব থেমে থেমে বললেন, আজ আর কাল এই 2 দিন পড়তে হবে না, বিশ্রাম করো। মাঝে মাঝে বিশ্রামের প্রয়োজন আছে। বিশ্রাম না বাবা, আমি আর পড়াশোনাই করব না। টান দিয়ে কান ছিঁড়ে ফেলব আরামজাদা। কান ছিঁড়ে ফেললেও পড়ব না। সিরাজউদ্দিন সাহেব অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন তার 3য় মেয়ের বিয়ের আয়োজন চলছে, বাড়ি ভর্তি মেহমান।
কিছু বলা বা শাসন করার মতো মানসিক অবস্থা তার নেই। তিনি অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন। আসিফের মা চিররুগ্না মহিলা, সংসারের কোনো ব্যাপারে তার কোনো ভূমিকা নেই। তবু তিনি ক্ষীণস্বরে বললেন, বাদ দাও, কয়েকটা দিন যাক, ছেলে মানুষ, বয়সটা দেখবে না। সিরাজউদ্দিন অবাক হয়ে লক্ষ্য করলেন আসিফ পড়াশোনা ছেড়ে দিয়েছে, সকালবেলা বের হয়, সারাদিন কোথায় কোথায় ঘোরে, স্টার ড্রামাটিক ক্লাবের নাটকেও নাকি নাম দিয়েছে। রাত ৮টা-৯টা পর্যন্ত রিহার্সেল হয়। রিহার্সেল শেষ করে সে খুব স্বাভাবিক ভঙ্গিতে বাড়ি ফেরে। সিরাজউদ্দিন সাহেব ছেলের দিকে তাকিয়ে থাকেন আর হতভম্ব হয়ে ভাবেন, এসব কি হচ্ছেটা কি? স্টার ড্রামাটিক ক্লাবের অ্যানুয়াল নাটক হল জেলা স্কুলের মাঠে, বিরাট হইচই। সিরাজউদ্দিন সাহেব নাটক দেখতে গেলেন। ত্রিপুরা রাজপরিবার নিয়ে জমকালো নাটক। ৩ রাজকুমারের গল্প, বড় রাজকুমার, মধ্যম রাজকুমার এবং ছোট রাজকুমার। বড় এবং ছোট রাজকুমারের অত্যাচারে মধ্যম রাজকুমার জর্জরিত। একদিন তার ২ চোখ নষ্ট করে দিয়ে ২ ভাই তাকে গভীর বনে ফেলে দিয়ে এল। ক্লান্ত শ্রান্ত মধ্যম রাজকুমার যেদিকে যেতে চায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। কোনো মতে উঠে দাঁড়ায়, আবার ধাক্কা খেয়ে পড়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলে, কে কোথায় আছো? বন্ধু হও, শত্রু হও, কাছে এসো ভাই। দৃষ্টিহীন, ভাগ্যহীন, আত্মীয় বান্ধবহীন মধ্যম রাজকুমার আজ পথের ধুলায়। মধ্যম রাজকুমারের অভিনয় দেখে সিরাজউদ্দিন সাহেব অভিভূত হয়ে পড়লেন। তার চোখ দিয়ে ক্রমাগত পানি পড়তে লাগল, বুকের মধ্যে হু হু করতে লাগল। চারদিকে প্রচণ্ড হাততালি পড়ছে। সেই শব্দ ছাপিয়ে তার কানে বাজছে মধ্যম রাজকুমারের হাহাকার। কে কোথায় আছো? বন্ধু হও, শত্রু হও, কাছে এসো ভাই। দৃষ্টিহীন, ভাগ্যহীন, আত্মীয় বান্ধবহীন মধ্যম রাজকুমার আজ পথের ধুলায়। গলা একটা রূপার মেডেল ঝুলিয়ে আসিফ বাড়ি ফিরল। সিরাজউদ্দিন সাহেব আগিয়ে পৌঁছেছেন। একা একা অন্ধকার বারান্দায় জায়নামাজে বসে আছেন। তাকে দেখে মনে হচ্ছে গভীর চিন্তায় তিনি মগ্ন। আসিফ ঘরে ঢুকতেই তার আচ্ছন্ন ভাব দূর হল। শান্ত গলায় বললেন, আয় আমার সাথে। ছেলেকে তিনি বাসার পেছনের কুয়োতলায় নিয়ে গেলেন। সহজ গলায় বললেন, গলার মেডেলটা খুলে কুয়ার মধ্যে ফেল। তার কণ্ঠে এমন কিছু ছিল যে আসিফ কোনো কথা না বলে মেডেল ফেলে দিল। গহীন কুয়া, মনে হল যেন দীর্ঘ সময় পর পানিতে ঝপ করে শব্দ হল। সিরাজউদ্দিন সাহেব বললেন, এখন বল, আর কোনোদিন অভিনয় করব না। বল, বল হারামজাদা। আসিফ কিছু বলল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সিরাজউদ্দিন সাহেব বললেন, বল, আর কোনোদিন অভিনয় করব না, নয়তো তোকে আজ খুন করে ফেলব। বল হারামজাদা, বল। আসিফ ক্ষীণ গলায় বলল, কেন বাবা? বল তুই, বল, নয়তো খুন করে ফেলব। সিরাজউদ্দিন সাহেবের চোখে মুখে উন্মাদ ভঙ্গি। তিনি ছেলের উপর ঝাঁপিয়ে পড়লেন। দুহাতে চুলের মুঠি ধরে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, বল, আর অভিনয় করব না, বল। আসিফ যন্ত্রের মতো বলল, আর অভিনয় করব না। সিরাজউদ্দিন সাহেব ছেলের মাথা কুয়ার মুখের কাছে ধরলেন। হিস হিস করে বললেন, বল, আবার বল, ৩ বার বল। আসিফ বলল। গহীন কুয়া সেই শব্দ ফেরত পাঠাল। কুয়ার তল থেকে গমগমে অথচ শীতল একটি স্বর ফিরে এল, আমি অভিনয় করব না, অভিনয় করব না, করব না। আসিফ তার কথা রেখেছিল। বাবা জীবিত থাকাকালীন সময়ে সে অভিনয় করেনি। তার জীবনের দ্বিতীয় অভিনয় সে করে বাবার মৃত্যুর ১ বছর পর। গ্রাম্য কবিয়ালের একটা ভূমিকা, যে কথায় কথায় পদ বাঁধে। সেই পদ লোকজনদের বলে বলে শোনায় এবং গভীর আগ্রহে বলে, পদটা কেমন হইছে ভাইজান, একটু কন দেখি। বুকের মধ্যে গিয়া ধরে, ঠিক না? আহারে, কি পদ বানছি! হলুদ পাখি, সোনার বরণ, কালা তাহার চোখ, ছোট্ট একটা পাখির ভিতরে কত বড় দুঃখ। ও আমার সোনা পাখি রে, ও আমার ময়না পাখি রে। গ্রাম্য গীতিকারের অভিনয় করে সে ময়মনসিংহ শহরে একটা হইচই ফেলে দিল। অভিনয় শেষে স্টেজের পেছনে গ্লাসে করে চা খাচ্ছে। জেলা স্কুলের হেডমাস্টার সাহেব ব্যস্ত ভঙ্গিতে ঢুকে বললেন, আসিফ, একটু বাইরে আসো তো, ডিস্ট্রিক্ট জাজ ওয়াদুদুর রহমান সাহেব তোমার সঙ্গে কথা বলতে চান। চাটা শেষ করে আসি স্যার। চা পরে খাবে, আসো তো তুমি।
আসিফ বাইরে এসে দেখে ওয়াদুদুর রহমান সাহেব হাতে চুরুট নিয়ে বিমর্ষ ভঙ্গিতে টানছেন। তার গা ঘেঁষে লম্বা রোগা মতন একটি মেয়ে দাঁড়িয়ে। মেয়েটির মুখের দিকে শীতল জলের মতো ঠান্ডা একটা ভাব। মেয়েটি কিছু বলল না। ওয়াদুদুর রহমান সাহেব বললেন, ইয়াং ম্যান, তোমার অভিনয় দেখে আমার মেয়ে খুব ইমপ্রেসড। ওয়েল ডান। আসিফ কি বলবে বুঝতে পারল না। ওয়াদুদুর রহমান সাহেব বললেন, আমার মেয়ের খুব ইচ্ছা তুমি একদিন আমাদের বাসায় এসে লাঞ্চ বা ডিনার করো। আমি নিজেও খুশি হব। জি আচ্ছা, আমি যাব। ভেরি গুড ইয়াং ম্যান, ভেরি গুড ইয়াং ম্যান, পরে একদিন দেখা হবে, কেমন? আসিফ জবাব দেবার আগেই লীনা বলল, আপনি আজই চলুন না, আমাদের সঙ্গে গাড়ি আছে, আপনাকে বাসায় পৌঁছে দেবে, প্লিজ। ওয়াদুদুর রহমান সাহেব শীতল গলায় বললেন, বেচারা অভিনয় করে ক্লান্ত হয়ে আছে, আজ থাক, কোনো একটা ছুটির দিনে বরং। না বাবা, আজ। ভালো লাগাটা থাকতে থাকতে ওকে বাসায় নিয়ে যেতে ইচ্ছা করছে। আপনার কি খুব অসুবিধা হবে? প্লিজ আসুন না, প্লিজ। আসিফ গেল। ওয়াদুদুর রহমান সাহেবের পরিবারের অন্য সবার সঙ্গে এক টেবিলে বসে ভাত খেল। ওয়াদুদুর রহমান সাহেবের স্ত্রী খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কিছু জিজ্ঞেস করলেন। বাবা কি করেন, ভাই বোন কজন, বোনদের কোথায় বিয়ে হয়েছে, সে কি পড়ছে, ম্যাট্রিক রেজাল্ট কি, আয়েতে কি রেজাল্ট। লীনা একসময় বিরক্ত হয়ে বলল, চুপ করো তো মা, কি শুধু উকিলের মতো প্রশ্ন করছো, ওকে ভাত খেতে দাও। মা চুপ করলেন না। প্রশ্ন করা ছাড়াও তার পরিবারের সমস্ত তথ্য দিয়ে দিলেন। তার 3 মেয়ে 1 ছেলে। ছেলে আন্ডার গ্র্যাজুয়েট, পড়ছে নিউ জার্সি স্টেট কলেজে। বড় মেয়ের বিয়ে হয়েছে, জামাই ডাক্তার, সম্প্রতি এফআরসিএস করেছে, এখন আছে পিজিতে। লীনা দ্বিতীয় মেয়ে, ম্যাট্রিকে 4টা লেটার এবং স্টার মার্ক নিয়ে ছেলে মেয়ে সবার মধ্যে 5th হয়েছে। আয়তে খুব ভালো করতে পারেনি, সায়েন্স থেকে আর্টসে আসায় একটু অসুবিধা হয়েছে, তবু ফার্স্ট ডিভিশন ছিল। এখন পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে, হলে থাকে, গরমের ছুটি কাটাতে এসেছে। ছোট মেয়েকে শান্তিনিকেতনে দিয়েছিলেন, কলা ভবনের ছাত্রী, তবে ওর সেখানে থাকতে ভালো লাগছে না, গরমের সময় খুবই গরম পড়ে, মেয়ের আবার গরম সহ্য হয় না। ফেরার পথে লীনা তাকে গাড়িতে তুলে দিতে এলো। নরম গলায় বলল, মা নিজেদের কথা বলতে খুব পছন্দ করেন, আপনি আবার কিছু মনে করলেন না তো? আসিফ বলল, না, কিছু মনে করিনি। আমি আপনার জন্য একটা উপহার এনেছি, সবার সামনে দিতে লজ্জা লাগল, আপনি যদি এটা নেন আমি খুশি হব। আপনার অভিনয় আমার কি যে ভালো লেগেছে। অনেকদিন ধরেই আমার মনটা অন্ধকার স্যাঁতস্যাঁতে হয়েছিল, হঠাৎ সেখানে এক ঝলক আলো পড়ল। খুব কাব্য করে কথা বলে ফেলেছি, কিছু মনে করবেন না, এই নিন। শাড়ির আঁচলের ভাঁজ থেকে লীনা কালো রঙের কি যেন বের করল। আসিফ বলল, এটা কি? নটরাজের একটা মূর্তি, আমার ছোট বোন শান্তিনিকেতন থেকে আমার জন্য এনেছিল, আমার খুব প্রিয়, আপনি নিন, আপনার টেবিলে সাজিয়ে রাখবেন, প্লিজ, প্লিজ। তখন আসিফের বয়স ছিল অল্প, হৃদয় আবেগে পরিপূর্ণ, রাতটাও ছিল অন্যরকম। চৈত্র মাসের রহস্যময় রাত, চারদিকে উথাল পাথাল চাঁদের আলো, পাশে নটরাজের মূর্তি, হাতে দেবীর মতো এক তরুণী। তরুণীর কণ্ঠস্বর বড় স্নিগ্ধ। আসিফের চোখে জল এসে গেল। সেই জল গোপন করার কোনো চেষ্টা সে করল না। কেন যেন তার মনে হল, এই নারীর কাছে তার গোপন করার কিছুই নেই, এই নারী সর্বজ্ঞ ঈশ্বর। নটরাজের মূর্তি আসিফ নিজের কাছে রাখেনি, রূপার মেডেলের মতো মূর্তিটি সে কুয়ায় ফেলে দিয়েছিল। কেন সে এটা করল? পৃথিবীর মতো, চৈত্র মাসের চাঁদের মতো, গহীন অরণ্যের মতো মানুষও রহস্যময়। ঘুমুচ্ছিস নাকি রে আসিফ? আসিফ চমকে উঠল। সে প্রায় ঘুমিয়ে পড়েছিল। তার বেশ লজ্জা লাগছে। ভাগ্নির এত বড় একটা অপারেশন হচ্ছে, আর সে কিনা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। রেহানা বললেন, অপারেশন হয়ে গেছে, পুতুল ভালো আছে, জ্ঞান ফিরেছে, কথা টথা বলল। বাহ, চমৎকার তো, তুমি এখন রেস্ট নাও আপা, খুব ধকল গেছে। রেহানা ক্লান্ত ভঙ্গিতে আসিফের পাশে বসল। ক্লিনিকের এই ঘরটা এখন প্রায় ফাঁকা। আত্মীয় স্বজন যারা এসেছিল সবাই চলে গেছে। আসিফের মেজ বোন এখনও আছে, গাড়ি গিয়েছে একজনকে নামিয়ে দিতে। গাড়ি এলেই সেও চলে যাবে। এখানে থাকার আর কোনো মানে হয় না। রেহানা বলল,
আসিফ, তুই কি করবি? থাকবি না চলে যাবি? আমার অসুবিধে নেই, থাকতে পারি। তোর খিদে লেগেছে বোধহয়, রাতে তো খাসনি। না, খিদে লাগেনি। তোর বউ কেমন আছে? ভালোই। অনেকদিন দেখি না, তোরা আসিস না কেন? ব্যস্ত থাকি। নাটক নিয়ে ব্যস্ত? হুম। কে যেন বলছিল বউকেও নামিয়েছিস। এসব কি কাণ্ড বলতো? নিজে যা করছিস তাই যথেষ্ট, তার উপর যদি। আসিফ কিছু বলল না, হাই তুলল। রেহানা বললেন, নাটক নাটক করে তোর লাভটা কি হয়েছে শুনি? এমন তো না যে 10টার লোক তোকে চেনে। তোর তো কিছুই হয়নি। তা ঠিক, এই জীবনে কোথাও স্থির হতে পারলি না। আজ এই চাকরি, কাল ওই চাকরি। তোর বয়স হচ্ছে না? হচ্ছে। বয়স হলে মানুষের একটা সিকিউরিটি দরকার হয়, একটা বাড়ি, কিছু টাকা পয়সা। তোর আছে কি? এইসব বাদ দাও। বাদ দাও বললি বাদ দেওয়া যায়? এই যে পুতুলের অপারেশন হলো, 12-13 হাজার টাকা খরচ হয়েছে। টাকা ছিল বলে খরচ করতে পেরেছি, যদি না থাকত? তোর এইরকম কিছু হলে তুই কি করবি? কি আর করব? হাসপাতাল যাব, বিনা পয়সার চিকিৎসার চেষ্টা করব। তুই হয়তো ভাবিস তোকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না। এটা ঠিক না। প্রায় আমাদের বোনদের মধ্যে আলোচনা হয়, খুবই কষ্ট লাগে। কষ্ট লাগার কি আছে? কষ্ট লাগার কিছু নেই। কি বলছিস তুই? একটা বাড়িতে থাকিস, সেই বাড়ির রান্নাঘর অন্য একজনের সঙ্গে শেয়ার করতে হয়। এটা কেমন কথা? সবার তো সবকিছু হয় না। চেষ্টা করলে ঠিকই হয়, চেষ্টা না করলে হবে কিভাবে? কোনোরকম চেষ্টা নাই, বড় হবার ইচ্ছা নাই, নাটক নাটক নাটক। এইসব বাদ দাও আপা। দেখি চা পাওয়া যায় কিনা, মাথা ভার ভার লাগছে। চা খেলে ভালো লাগবে। রাত দুপুরে চা পাবি কোথায়? চুপ করে বস, তোর সঙ্গে দেখাই হয় না, সুযোগ পাওয়া গেল। আসিফ সিগারেট ধরালো। তার সত্যি সত্যি ঘুম পাচ্ছে। সিগারেটের ধোঁয়া দিয়েও ঘুম তাড়ানো যাচ্ছে না। রাত জাগার জন্যে বোধহয় প্রচণ্ড খিদেও লাগছে। খালি পেটে সিগারেট, নাভিতে পাক দিচ্ছে, মনে হচ্ছে বমি হয়ে যাবে। আসিফ, বলো আপা। তুই আমাকে একটা সত্যি কথা বলতো। বেশিরভাগ সময়ই আমি সত্যি কথা বলি। তোর কি এখন চাকরি নেই? এই কথা বলছো কেন? তুই তোর দুলাভাইকে বলেছিস তোর জন্য একটা কিছু দেখে দিতে। এই থেকে অনুমান করছি তোর কি চাকরি নেই। না, নেই। কদিন ধরে নেই? মাস 2। তোর বউ জানে? জানবে না কেন, জানে। তবু তুই নাটক করবি? এরপরেও তোর শিক্ষা হয় না? তুই কি মানুষ না জানোয়ার? রেহানা উঠে চলে গেলেন। আসিফ একা একা বসে রইল। বেশিক্ষণ একা বসে থাকতে হল না। রেহানা আবার এসে ঢুকলেন। তিনি খুব কঠিন কিছু কথা বলতে এসেছিলেন, বলতে পারলেন না। আসিফের বসে থাকার ভঙ্গিটি দেখে তার খুব মায়া লাগল। লিনা যে স্কুলে পড়ায় তার নাম লিটল ফ্লাওয়ার্স, ইংরেজি স্কুল। খাজনার চেয়ে বাজনা বেশি, নানান কায়দা কানুন, সপ্তাহে সপ্তাহে পরীক্ষা, মাসে একবার আউটিং। আজ সেই আউটিংয়ের দিন। লিনাকে ক্লাস 1-এর ছেলে মেয়েদের নিয়ে যেতে হবে সাভার স্মৃতিসৌধ। একটা মাইক্রোবাস জোগাড় করা হয়েছে। লিনার সঙ্গে যাচ্ছে অতসীদি, গেম টিচার। মাইক্রোবাসে উঠবার ঠিক আগ মুহূর্তে লিনা অতসীকে বলল, আমার না শরীরটা খুব খারাপ লাগছে অতসীদি। অতসী বলল, যেতে চাও না? না, শরীরটা খুবই খারাপ লাগছে, মনে হচ্ছে ফেইন্ট হয়ে যাব। অতসী বলল, তুমি কি কনসিভ করেছ নাকি? লিনা জবাব দিল না। এসব নিয়ে কথা বলতে ভালো লাগে না, অথচ বিবাহিত মেয়েরা কত স্বাভাবিকভাবেই না এসব নিয়ে আলাপ করে। লিনার মাঝে মাঝে মনে হয় তার মধ্যে কিছুটা অস্বাভাবিকতা আছে। তুমি এখন না গেলে বড় আপা খুব রাগ করবেন। শরীরটা খুব খারাপ লাগছে অতসীদি। তোমাকে দেখেই বুঝতে পারছি, দাঁড়াও আপার সঙ্গে আলাপ করে আসি। লিনা ছায়ায় দাঁড়িয়ে রইল। বাচ্চাগুলি মাইক্রোবাসে উঠে বসে আছে, কোনো সাড়া শব্দ করছে না, যেন একদল রোবট। ট্রেনিং দিয়ে দিয়ে এদের রোবট বানিয়ে ফেলা হচ্ছে। হুকুম ছাড়া এরা মুখ খুলবে না। এর কোনো মানে হয়? শিশুরা থাকবে শিশুদের মতো, হইচই করবে, মারামারি করবে, কাঁদবে, হাসবে। অতসী ফিরে এসে বলল,
ব্যাপার সুবিধার না লিনা, বড় আপা খুব রেগে গেছে, তুমি যাও শুনে আসো। প্রিন্সিপাল জোবেদা আমিন সত্যি সত্যি রেগেছেন। লিনাকে ঢুকতে দেখে তিনি শুকনো গলায় বললেন, বসো, বলেই টেলিফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। হ্যালো, প্রিন্সিপাল জোবেদা আমিন বলছি। এইসব কেজি স্কুলগুলির প্রধানরা বিচিত্র কারণে প্রিন্সিপাল পদবি নেন। কেজি স্কুলগুলিতে কোনো হেডমিস্ট্রেস নেই, সব প্রিন্সিপাল। এরা কথাবার্তায় ৭০ ভাগ ইংরেজি বলেন, অদ্ভুত ধরনের ইংরেজি। লীনা, জি আপা, আপনি এসব কি শুরু করেছেন বলুন তো? তেমন কিছু তো শুরু করিনি আপা, শরীরটা ভালো না এটাই বলছি। একটা অ্যারেঞ্জমেন্ট সম্পূর্ণ হবার পর আপনারা বলবেন শরীর খারাপ, তাহলে কি করে হবে বলুন? আর এই শরীর খারাপ ব্যাপারটাও তো নতুন না, দুদিন পরপর শুনছি শরীর খারাপ। এভাবে তো আপনি মাস্টারি করতে পারবেন না। আপনি বরং অন্য কোনো প্রফেশন খুঁজে বের করুন যেখানে তেমন কাজকর্ম নেই। লীনা উঠে দাঁড়াল। জোবেদা আমিন ঝাঁঝালো গলায় বললেন, যাচ্ছেন কোথায়? বাসায় চলে যাব, শরীরটা ভালো লাগছে না। জোবেদা আমিন কঠিন চোখে তাকিয়ে আছেন। লীনার খুব ইচ্ছা করছে বলে, আপনি কি আপা কখনো লক্ষ্য করেছেন যে আপনার গোবাচ্ছে? গায়ের রং কালো বলে তেমন বোঝা যাচ্ছে না, ফর্সা হলে রোজ শেভ করতে হতো। কথাটা বলা হল না। লীনা বাসায় চলে এলো। বাসায় এসেই শরীর খারাপ ভাবটা কেন জানি কেটে গেল। সে বেনুর সঙ্গে খানিক্ষণ গল্প করল। খুকিকে গামলায় পানি নিয়ে গোসল করিয়ে দিল। দুপুরে দরজা জানলা বন্ধ করে খানিক্ষণ ঘুমল। ঘুম ভাঙার পর মনে হল আসিফ থাকলে বেশ হতো। দুজন মিলে বিকেলে কোথাও বেড়াতে যাওয়া যেত, মিরপুর বোটানিক্যাল গার্ডেন কিংবা বলথা গার্ডেন। আসিফকে আজকাল কাছেই পাওয়া যায় না। বেচারা চাকরির জন্যে ব্যস্ত হয়ে সারাদিন ঘোরে, কোথায় কোথায় ঘোরে, কার কাছে যায় কে জানে। আজ অবশ্যই আসিফ চাকরির সন্ধানে ঘুরছিল না। সে চুপচাপ টেলিভিশন রিহার্সেলের রুমে বসেছিল। শেষ পর্যন্ত ঋণপ্রার্থী লোকটির ক্ষুদ্র ভূমিকা নিতে সে রাজি হয়েছে। কৌতূহল থেকেই রাজি হয়েছে। দেখাই যাক না টিভি অভিনয় ব্যাপারটা কি। টেলিভিশন এখন অতি শক্তিশালী একটি মাধ্যম, একে উপেক্ষা করার প্রশ্নই ওঠে না। অভিনেতা অভিনেত্রীরা সবাই এসে গেছেন। আসিফ এদের কাউকে চিনতে পারছে না। তার ঘরে টিভি নেই, টিভি তারকারা তার কাছে অপরিচিত। প্রযোজক এলেন ৫টার দিকে। মধ্যবয়স্ক একজন ভদ্রলোক, হাসিখুশি ধরনের মানুষ। ঘরে ঢুকেই কি একটা রসিকতা করলেন, কেউ হাসল না। আসিফ কি করবে বুঝতে পারল না। এই ভদ্রলোক এখন মনে হচ্ছে তাকে চিনতে পারছেন না। একবার চোখে চোখ পড়ল, তিনি চোখ সরিয়ে নিলেন। সবাইকে স্ক্রিপ্ট দেওয়া হয়ে গেছে, আসিফ কোনো স্ক্রিপ্ট পেল না। ছোট রোলের আর্টিস্টদের হয়তো স্ক্রিপ্ট দেওয়া হয় না, কিন্তু সংলাপগুলি তো জানতে হবে। আসিফ উঠে দাঁড়াল, বেশ খানিকটা দ্বিধা নিয়ে এগিয়ে গেল প্রযোজকের দিকে। প্রযোজক তাকে একবার মনে হলো চিনতে পারলেন। হাসি মুখে বললেন, ভেরি সরি ভাই, একটা সমস্যা হয়েছে। আসিফ বলল, কি সমস্যা? লাস্ট মোমেন্টে নাটকে কিছু কাটছাট করা হয়েছে, ৬০ মিনিটের বেশি হয়ে যাচ্ছিল, কাজেই বাধ্য হয়ে। আপনি ভাই কিছু মনে করবেন না, নেক্সট নাটকে দেখব আপনাকে একটা রোল দেয়া যায় কিনা। আসিফের কান ঝাঁঝা করছে, সবাই তাকিয়ে আছে তার দিকে, সবার চোখে মুখে সহানুভূতির ছায়া। আসিফ বলল, আমি তাহলে যাই। প্রযোজক বললেন, বসুন না, চা খেয়ে যান, একটা রিডিং হবার পরেই চা আসবে। আসিফ নিজের জায়গায় এসে বসল। এরকম একটা পরিস্থিতিতে চট করে চলে যাওয়া যেমন মুশকিল, আবার বসে থাকাও মুশকিল। রিহার্সেল শুরু হয়েছে। রিহার্সেলের ধরনটা অদ্ভুত। সবাই নিজের নিজের জায়গায় বসে রিডিং পড়ে যাচ্ছে। এক একজনের পড়া হয়ে যাওয়া মাত্র সে পাশের জনের সঙ্গে গল্প করছে। মনে হচ্ছে পুরো নাটকটার ব্যাপারে কারো কোনো আগ্রহ নেই। নিজের অংশটা হয়ে গেলেই যেন দায়িত্ব শেষ। একজন অভিনেতা পড়ার মাঝখানেই উঠে দাঁড়িয়ে বললেন, আমি তো ভাই আর থাকতে পারছি না, জরুরি অ্যাপয়েন্টমেন্ট। প্রযোজক তাকে রাখতে চেষ্টা করছেন, তিনি রাজি হচ্ছেন না। আসিফ মনে মনে ভাবল, এতটা অনাগ্রহ নিয়ে এরা নাটক কেন করে? তার মনটাই খারাপ হয়ে গেল। বজলু ভাই রাগী গলায় বললেন, এসব তুমি কি বলছো? লীনা আসবে না মানে? এর মানেটা কি? আসিফ বলল, লীনার শরীরটা ভালো না, কদিন ধরেই শরীর খারাপ যাচ্ছে। কালই তো দেখলাম ভালো। বাইরে থেকে ভালো মনে হয়েছে, আসলে ভালো না। সবাই যদি এরকম অসুখ বিসুখ বাঁধিয়ে বসে থাকে
তাহলে নাটক চলবে কিভাবে? নাটক ফাটক বন্ধ করে চলো বাসায় চলে যাই। প্রক্সি দিয়ে কোনো মতে চালিয়ে নিন। প্রক্সি দিয়ে এইসব হয়? প্রত্যেকের তার নিজের রোল আছে, প্রক্সিটা দেবে কে? মুভমেন্ট সিনক্রোনাইজ করতে হবে না? বুঝলু ভাই, আপনার সঙ্গে একটু আড়ালে কথা বলা দরকার। আসুন বাইরে যাই। আমার সঙ্গে আবার আড়ালে কি কথা? ফিসফিসানি গুজগুজানি এর মধ্যে আমি নেই। চলো, কোথায় যাবে? দুজন রাস্তায় চলে এলো। বজলু সিগারেট ধরালেন। তার প্রেশার আছে, অল্পতেই প্রেশার বেড়ে যায়। সামান্যতম টেনশন সহ্য করতে পারেন না। এখন তার টেনশন খুব বেড়েছে। আসিফ কি বলবে কে জানে। একটা সমস্যা হয়েছে বজলু ভাই। কি সমস্যা? লীনা অভিনয় করতে পারবে বলে মনে হয় না। কি বলছো তুমি এসব? ও শরীরটা খারাপ। শরীর খারাপ? শরীর ঠিক হবে। চিরজীবন কারো শরীর খারাপ থাকে? আজ রাতটা রেস্ট নিক, দরকার হলে আগামীকালও রেস্ট নেবে। আজ রিহার্সেলের পর আমি তোমার সঙ্গে গিয়ে দেখে আসব। ওর বাচ্চা হবে বুঝলু ভাই। আপনি তোর অবস্থাটা জানেন। এর আগে 2টো বাচ্চা মারা গেছে। জন্মের কিছুদিনের মধ্যেই বাচ্চাগুলি মরে যায়। ডাক্তাররা বলছে পুরো রেস্টে থাকতে। তুমি তো ভয়াবহ খবর দিলে আসিফ। আমার তো মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। শো পিছিয়ে দিতে হবে। এ তো মাথায় বাড়ি। শো পেছানোর দরকার নেই, অন্য কাউকে এই রোলটা দিন। এটা তো খুব কমপ্লিকেটেড রোল নয়, যে কেউ পারবে না। এটা কি সাপ লুডো খেলা যে যে কেউ পারবে না? ফালতু কথা আমার সঙ্গে বলবে না তো। যে কেউ পারবে না? যে কেউ পারলে তো কাজই হতো। ওই দিন যে মেয়েটি এসেছিল পুষ্প, ও পারবে। ওকে। মাথাটা তোমার কি খারাপ হয়ে গেল নাকি? অভিনয়ের অজানে না যে মেয়ে গলা দিয়ে স্বর বের হয় না? আমি ওকে শিখিয়ে পড়িয়ে ঠিকঠাক করে দিতে পারবো। আমার কাছ থেকে একটা জিনিস শিখে রাখো, ছবি আঁকা, গান গাওয়া আর অভিনয়, এই 3 জিনিস শেখানো যায় না, ভেতরে থাকতে হয়। ওই মেয়ের মধ্যে অভিনয় আছে, খুব সহজে মেয়েটা ইনভলভড হতে পারে। অভিনয় দেখতে দেখতে মেয়েটা কাঁদছিল। অভিনয় দেখেই যে কেঁদে ফেলে, সে আবার অভিনয় করবে কি? কে অভিনয় পারবে কে পারবে না এটা আমি বুঝি বুঝলু ভাই। লীনাকে আমি অভিনয় নিয়ে এসেছিলাম। লীনা কিন্তু আগে কোনোদিন করেনি। মেয়েটা রাজি হবে কিনা কে জানে। যেতে বলছো? হ্যাঁ বলছি। এখনই চলে যাই, মিনাকে সাথে নিয়ে যাই। ওই প্রথম দিন মেয়েটিকে এনেছিল। তুমি বরং 3rd সিন শুরু করে দাও। বজলু আরেকটা সিগারেট ধরালেন। তার টেনশন যেমন দ্রুত আসে তেমনই দ্রুতই চলে যায়। এখন টেনশন একেবারেই নেই। আসিফ, শো কি সময় মতো যাবে? অবশ্যই যাবে। টেনশন ফিল করছি। টেনশনের কিছু নেই। জাতীয় উৎসব, বড় বড় দল আসবে। কলকাতা থেকে নাকি 2টি টিম আসছে। আসুক না। তোমাকে সত্যি কথা বলি আসিফ, নাটকটা আমার কাছে বেশি সুবিধার মনে হচ্ছে না। কোনো কনফ্লিক্ট নেই, রিলিফ নেই, ক্লাইম্যাক্স নেই। জিনিস কিন্তু ভালো। ভালোর তুমি কি দেখলে? প্রথম থেকে শেষ পর্যন্ত স্বপ্ন স্বপ্ন ব্যাপার আছে। কঠিন কিছু কথা খুব নরম করে বলা। নরম করে বললে এই দেশে কিছু হয় না, শক্ত করে বলতে হয়, পাছায় লাথি দিতে হয়। সবাই তো পাছায় লাথি দেয়া নাটক নিয়ে যাবে, আমরা না হয় একটা নরম নাটক নিয়ে যাই। নরম হলেও এটা খুব নামকরা নাটক বুঝলু ভাই। কবি এমিলি জোহানের কাব্য নাটক, বাংলায় ভাবানুবাদ করা। সত্যি করে বলুন তো, আপনার ভালো লাগে না? আর আমার ভালো লাগে। তোমাকে আরেকটা সত্যি কথা বলি আসিফ, আজ পর্যন্ত কাউকে বলিনি, তোমাকে বলছি। নাটক ভালো না মন্দ এটা আমি বুঝি না। আমি শুধু বুঝি অভিনয় ঠিকমতো হচ্ছে কিনা। আপনি সবই বোঝেন, শুধু বোঝেন বললে কম বলা হবে। খুব ভালোই বোঝেন। দেখুন বুঝলু ভাই, আমি মানুষটা খুব অহংকারী। আমি অভিনয় ভালো করি, নিজে সেটা জানি। অভিনয়ের ব্যাপারে আমি কারোর কোনো উপদেশ শুনি না, কিন্তু আপনার কথা আমি শুনি। বুঝলু ভাই, দেরি হয়ে যাচ্ছে, আপনি চলে যান। রিহার্সেল শুরু হতে খানিকটা দেরি হল। প্রণববাবুর বড় মেয়ে বৃত্তি পেয়েছে, সেই উপলক্ষে তিনি প্রচুর খাবার দাবার এনেছেন। হৈ হৈ করে খাওয়া দাওয়া হচ্ছে। গ্রুপের মেয়েরা কেউ নেই। সবাই বজলু সাহেবের সঙ্গে পুষ্প মেয়েটার কাছে গেছে। এই সুযোগে জলিল সাহেব আদি রসের 2টো গল্প বলে ফেললেন। 2টোর মধ্যে একটা হিট করল। কারোর হাসি আর থামতেই চাচ্ছে না। এই দলটিকে দেখলে কে বলবে এদের জীবনে কোনো দুঃখ কষ্ট আছে? এদের দেখে মনে হচ্ছে গভীর আনন্দে এদের হৃদয় পরিপূর্ণ।
রিহার্সেলের ঘরে এরা যখন ঢোকে, জীবনের সমস্ত হতাশা ও বঞ্চনা পেছনে ফেলে ঢোকে। নাটক তাদের দ্বিতীয় জীবন। এই জীবনটাকেই তারা আঁকড়ে ধরে। দ্বিতীয় জীবনই এক এক সময় প্রধান হয়ে দাঁড়ায়। তৃতীয় দৃশ্য শুরু হল। এটিও রাতের দৃশ্য। লেখক শোবার ঘরে বিছানায় বসে আছেন। পাশেই তার স্ত্রী কুণ্ডুলি পাকিয়ে ঘুমোচ্ছে। হঠাৎ একটা শব্দ হল। লেখক চমকে তাকালেন। ঘরের মধ্যে কে যেন দাঁড়িয়ে। যে দাঁড়িয়ে তার চেহারা ভালো না। সে কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখের দৃষ্টি নিষ্প্রভ। তার নাম সলিমুদ্দিন। সলিমুদ্দিনের ভূমিকায় অভিনয় করছেন প্রণববাবু। লেখক অবাক হয়ে সলিমুদ্দিনকে দেখছেন, চিনতে পারছেন না। এই গভীর রাতে শোবার ঘরে লোকটা কোত্থেকে এলো বুঝতে পারছেন না। তিনি খানিকটা ভীত। লেখক: কে কে কে? সলিমুদ্দিন: আস্তে, চেঁচাবেন না, আপনার স্ত্রী জেগে উঠতে পারেন। লেখক: কে কে? আপনি কে? সলিমুদ্দিন: চিনতে পারছেন না? কি অদ্ভুত কথা! নিজের সৃষ্টি করা চরিত্র নিজেই চিনতে পারছেন না? ভালো করে তাকিয়ে দেখুন। জীবনযুদ্ধে পরাজিত, ক্লান্ত শ্রান্ত একজন মানুষ। আজ সারাদিন যার খাওয়া হয়নি, যার প্রেমিকা অন্য এক পুরুষের হাত ধরে। লেখক: ও আচ্ছা, আপনি সলিমুদ্দিন? সলিমুদ্দিন: হ্যাঁ, সলিমুদ্দিন। আপনি আমার জন্যে একটা ভালো নাম পর্যন্ত খুঁজে পাননি। নাম দিয়েছেন সলিমুদ্দিন। সুন্দর, শোভন, আনন্দদায়ক কিছুই আপনি আমার জন্যে রাখেননি। একটি ভালো নাম কি আমার হতে পারত না? লেখক: না, পারত না। আপনার জন্ম হয়েছে কৃষক পরিবারে। আপনার বাবা একজন বর্গাদার। সে তার পুত্রদের এরকম নামই রাখবে। একজন কৃষক তার পুত্রের নাম নিশ্চয়ই আবরার চৌধুরী রাখবে না? সলিমুদ্দিন: আপনি ইচ্ছা করলে সবই সম্ভব। কলম আপনার হাতে। আপনি ইচ্ছা করলেই কোর্টে এফিডেভিট করে আমি আমার নাম পাল্টে আবরার চৌধুরী করতে পারি। আপনি ইচ্ছা করলেই বিদেশি কোনো কোম্পানিতে আমার চমৎকার একটা চাকরি হতে পারে। সলিমুদ্দিন নামটা যদি আপনার এতই প্রিয় হয়, বেশ তো, আপনার ড্রাইভারের ওই নাম দিয়ে দিন। লেখক: তা সম্ভব নয়। সলিমুদ্দিন: কেন সম্ভব নয়? একের পর এক আপনার কারণে আমি জীবন যুদ্ধে পরাজিত হচ্ছি। কেন আপনি এরকম করছেন? লেখক: এরকম করছি কারণ তোমার মাধ্যমে আমি সমাজকে তুলে আনছি। তুমি আলাদা কেউ নও। তুমি এই সমাজেরই একজন প্রতিনিধি। তোমাকে দেখে পাঠক চমকে উঠবে, ঘা খাবে। সলিমুদ্দিন: আপনি আমাকে তুমি করে বলছেন কেন? নিজের লেখা পড়ে দেখুন। বয়সে আমি আপনার চেয়ে বড়। এই জীবনে তো আপনি আমাকে কিছুই দেননি। সামান্য সম্মানটুকু অন্তত দিন। লেখক: আমার ভুল হয়েছে, ক্ষমা করবেন। এখন থেকে আপনি করে বলব। সলিমুদ্দিন: ধন্যবাদ। আপনাকে যতটা হৃদয়হীন মনে করেছিলাম তত হৃদয়হীন আপনি নন। এটাই যখন করলেন তখন আরেকটু করুন। আমার প্রেমিকাকে আপনি ফিরিয়ে দিন। অর্থ বিত্ত কিছুই চাই না। আমি পথে পথে না খেয়ে ঘুরতে রাজি আছি। আপনি শুধু আমার প্রেমিকাকে ফেরত দিন। লেখক: তা হয় না। সলিমুদ্দিন: অবশ্যই হয়। আপনি নিজে তো আপনার স্ত্রীকে পাশে নিয়ে আরাম করে বসে আছেন। আমি কেন বসব না? সমাজ দোষ করতে পারে, রাষ্ট্র দোষ করতে পারে। আমি তো দোষ করিনি। আমি কেন শাস্তি পাব? লেখক: এই পচা সমাজে নির্দোষ যারা, তারাই শাস্তি পায়। সলিমুদ্দিন: সমাজ করুক, আপনি কেন করবেন?
আপনি মানবপ্রেমিক একজন লেখক। আপনি আমার প্রতি করুণা করুন। আপনি শেষের ২০টা পাতা ছিঁড়ে ফেলুন, আবার নতুন করে লিখুন। এর মধ্যে আমি আপনার জন্যে চা বানিয়ে নিয়ে আসছি। লেখক, আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, আপনি এ ঘর থেকে যান। সলিমুদ্দিন: না, আমি যাব না। লেখক: যাবেন না মানে? সলিমুদ্দিন: মানে হচ্ছে যাব না। প্রয়োজন হলে আপনাকে খুন করব। লেখক: খুন করবেন? সলিমুদ্দিন: হ্যাঁ, অস্ত্র নিয়ে এসেছি। এই দেখুন, 11 ইঞ্চি ছোরা। এটা সোজা আপনার পেটে বসিয়ে দেব। আমি কেন আত্মহত্যা করব? আমার কি দায় পড়েছে? লেখক ভয় পেয়ে: জরি, জরি, একটু ওঠো তো। এই জরি। নাটক এক পর্যায়ে থেমে গেল। বজলু সাহেব ফিরে এসেছেন। পুষ্প তার সঙ্গে আছে। পুষ্পের চোখ মুখ আনন্দে ঝলমল করছে। বজলু সাহেব অতিরিক্ত গম্ভীর। তিনি বিরক্ত গলায় বললেন, এই মজনু, চা দে। আসিফ স্টেজ থেকে নেমে এলো। বজলু তাকে নিয়ে বাইরের বারান্দায় চলে গেলেন। তিক্ত গলায় বললেন, অপমানের চূড়ান্ত হয়েছি, শালার নাটক ফাটক ছেড়ে দেব। আসিফ বলল, মেয়েকে তো নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি। ভেতরের ঘটনা জানলে এটা বলতেন না। আমি নাটকের কথাটা বলতেই বাড়িতে আগুন ধরে গেল। সবাই এমন ভাব করতে লাগল যেন আমি একজন মেয়ের দালাল। বুড়ো মতো এক লোক, সম্ভবত মেয়ের চাচা টাচা কিছু হবে, সরু গলায় বলছে এটা ভদ্রলোকের বাড়ি। রাগে আমার গা জ্বলে গেল। বেটা বলে কি, আমি কি অভদ্রলোক নাকি? রাজি করালেন কিভাবে? আমাকে কিছু করতে হয়নি, মেয়ে নিজেই উল্টে গেল। সে নাটক করবেই, কান্নাকাটি করে বৃষ্টি এক কাণ্ড। এমন অবস্থা যে চলেও আসতে পারি না, বসেও থাকতে পারি না। ব্যাঙে সাপ গেলার মতো অবস্থা। এরকম সুপার ইমোশনাল মিন নিয়ে কাজ করা যাবে না, শুধু শুধু পরিশ্রম। আসিফ বলল, আমি মেয়েটার সঙ্গে খানিক্ষণ কথা বলি, তারপর ৬ নম্বর দৃশ্যটা হোক। বাড়তি লোক চলে যেতে বলুন। মেয়েটা পারবে কি পারবে না আজই বোঝা যাবে। তোমার মনে হয় পারবে? হ্যাঁ, পারবে, ভালোই পারবে। আসিফ পুষ্পকে বলল, এসো, আমরা ওই কোণার দিকে গিয়ে বসে কিছুক্ষণ গল্পগুজব করি। গল্পগুজব করলে টেনশন কমবে, অভিনয় করা সহজ হবে। আমার মধ্যে কোনো টেনশন নেই। আছে, যথেষ্ট আছে। টেনশনের সময় মানুষ খুব উঁচু পর্দায় কথা বলে, তুমিও তাই বলছো। এসো আমার সঙ্গে। পুষ্প এগিয়ে গেল। আসিফ বলল, চা খাবে? পুষ্প বলল, না। একটু খাও। চা খাবার সময় মানুষ একটা কাজের মধ্যে থাকে। কাজের মধ্যে থাকলে আপনা আপনি মানুষ খানিকটা ফ্রি হয়ে যায়, তখন কথাবার্তা সহজ হয়। এত কিছু আপনি জানেন কিভাবে? রাত দিন তো এটা নিয়েই ভাবি, কাজেই কিছু কিছু জানি। পুষ্প চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আপনার কি মনে হয় আমি পারব? অবশ্যই পারবে। যারা অভিনয় করে না তারা মনে করে অভিনয় ব্যাপারটা বুঝি খুবই কঠিন। আসলে তা না, অভিনয় খুবই সহজ। আপনি আমাকে সাহস দেওয়ার জন্য এটা বলছেন? মোটেই না, তোমাকে বুঝিয়ে দিচ্ছি। মনে করো তুমি একজনের চরিত্রে অভিনয় করছো। অভিনয়ের অংশটা হচ্ছে প্রিয়জনের মৃত্যুর খবর পাওয়ার পর তোমার রিয়াকশন। এখন দেখো, এই অভিনয়ের কোনো সেট প্যাটার্ন নেই। পৃথিবীতে অসংখ্য ধরনের মানুষ, এক একজন মানুষ মৃত্যুর খবর এক একভাবে নেবে। এর যে কোনো একটা করলেই হলো। তুমি গড়াগড়ি করে কাঁদলেও ঠিক আছে, আবার স্তব্ধ হয়ে গেলেও ঠিক আছে। এত সোজা? হ্যাঁ, এই অংশটা সোজা। তবে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে একবার একটা প্যাটার্ন নিয়ে নিলে গোটা নাটকে তা বজায় রাখতে হবে। বুঝতে পারছো? পারছি। এই নাটকে তুমি বালিকা বধূর চরিত্রে অভিনয় করছো। ওই চরিত্রের একটা প্যাটার্ন তোমাকে তৈরি করতে হবে। কোনটা তুমি নেবে? সবচেয়ে সহজটা নাও, যেটা তুমি জানো। কোনটা আমি জানি? তোমার নিজের চরিত্র তুমি জানো, ওই চরিত্রটাই তুমি স্টেজে নিয়ে আসবে। মঞ্চে তুমি দেখবে তোমার স্বামীকে। এই স্বামী কিন্তু মিথ্যা স্বামী না, মঞ্চে সে তোমার সত্যিকার স্বামী। এটা যখন তোমার মনে হবে, তখনই তুমি পাশ করে গেলে। আমার ভয় ভয় লাগছে। কোনো ভয় নেই, তুমি সংলাপগুলি একটু দেখে নিয়ে মঞ্চে যাও, আমি তোমার ভয় কাটিয়ে দিচ্ছি। জি আচ্ছা। পুষ্প, আরেকটা কথা তোমাকে বলি, শোনো। এটাও খুব জরুরি।
রিহার্সেলে রোজ বালিকা বধূর মতো সেজে আসবে, এতে সাহায্য হয়। ঘরোয়া ধরনের শাড়ি পরবে, চুলগুলি খোলা থাকবে, একটু পান খেয়ে ঠোঁট লাল করে ফেলবে। কাচের চুড়ি আছে না তোমার? হাতে বেশ কিছু কাচের চুড়ি পরে নিও। কথা বলার সময় হাত নাড়বে, চুড়ি ঝনঝন শব্দ হবে, এতে খুব সাহায্য হবে। জি আচ্ছা। এখন যাও, নাটকটা একটু পড়ো। ছোট্ট দৃশ্য, 2-3 বার পড়লেই মনে এসে যাবে। তোমার ভয়টা একটু কমেছে, না ভয় এখনো আছে? এখনো আছে, থাকবে না। দৃশ্যটা আসলেই ছোট। এই দৃশ্য লেখকের স্ত্রী লেখকের সঙ্গে রসিকতা করতে থাকে। লেখক ক্রমেই রেগে যেতে থাকে। একসময় রাগ অসম্ভব বেড়ে যায়। সে তার স্ত্রীর গালে একটা চড় বসিয়ে দেয়। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে লেখক হতভম্ব হয়ে যান। গভীর বিস্ময় ও গভীর বেদনা নিয়ে লেখকের স্ত্রী লেখকের দিকে তাকান। লেখক এসে জড়িয়ে ধরেন তার স্ত্রীকে। 2 হাতে স্ত্রীর মুখ তুলে চুমু খান তার ঠোঁটে। পুষ্পের কেমন জানি লাগছে। সত্যি কি চুমু খাবে? সত্যি কি জড়িয়ে ধরবে? পুষ্পের গা কাঁপছে, খুব অস্থির অস্থির লাগছে। তার ইচ্ছা করছে সে চেঁচিয়ে বলে, আমি এই দৃশ্য করব না। আবার করতেও ইচ্ছা করছে। স্বামীর প্রতি তার খুব রাগ লাগছে, আবার খুব মমতাও লাগছে। এরকম একজন লেখক স্বামী যদি তার হতো তাহলে বেশ হতো। তার ভাগ্যে কি আর এরকম কেউ আসবে? হয়তো এলেবেলে ধরনের কারো সঙ্গে বিয়ে হবে। রাত জেগে গল্প করার বদলে সে হয়তো ভোঁস ভোঁস করে ঘুমোবে। ঘুমের ঘোরে ভারী একটা পা তুলে দেবে তার গায়ে। আসিফ মঞ্চে এসে দাঁড়াল, সহজ স্বরে বলল, এসো শুরু করা যাক। বলেই সে বদলে গেল। পুষ্প মুগ্ধ বিস্ময়ে দেখল এই লোকটা নিমিষের মধ্যেই কি করে যেন বদলে গিয়ে লেখক হয়ে গেল। লেখক এবং তার স্বামী খুবই নিকটের কেউ। লেখক: অসাধারণ একটা আইডিয়া মাথায় এসেছে জরি, অসাধারণ। উপন্যাসের ঠিক মাঝামাঝি জায়গায় এটা শুরু হবে। একটা শহর, মনে করা যাক এই ঢাকা শহর। এর উপর ঝড় আসছে, প্লাবন আসছে, মহামারী আসছে, শুধু মৃত্যু আর মৃত্যু। কেমন হবে বলো তো? জরি: খুব ভালো হবে। লেখক: একের পর এক প্রাকৃতিক বিপর্যয়, প্রথমে ঝড়, তারপর বন্যা, তারপর... জরি: একটা ভূমিকম্প দিয়ে দাও। লেখক: রাইট, ভূমিকম্প। ভূমিকম্পের কথাটা ভুলেই গিয়েছিলাম। জরি: বিরাট একটা ভূমিকম্প হোক, সেই ভূমিকম্পে পুরো ঢাকা শহর তলিয়ে যাক। লেখক: ঠাট্টা করছ? জরি: না, ঠাট্টা করছি না। একদিন দেখা যাবে যেখানে ঢাকা শহর ছিল সেখানে বিরাট একটা হ্রদ। লেখক: কি বলছো তুমি? জরি: আমরা সেই হ্রদের পাশে ছোট্ট একটা কুঁড়েঘর বানাবো। আমাদের একটা নৌকা থাকবে, নৌকায় করে আমরা হ্রদে ঘুরব। লেখক প্রচণ্ড রাগে স্ত্রীর গালে চড় বসিয়ে দিলেন। পর মুহূর্তে স্ত্রীকে জড়িয়ে ধরে বলছেন, লেখক প্লিজ, জরি প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। অভিনয় শেষ হয়েছে। আসিফ এখনও পুষ্পকে জড়িয়ে ধরে রেখেছে। হাতের বাঁধন এতটুকু আলগা না করে সে বলল, মজনু, গ্লাসে করে পানি আনো তো, মেয়েটা ফেইন্ট হয়ে গেছে। আসিফ খুব সাবধানে পুষ্পকে টেবিলে শুইয়ে দিয়ে সহজ গলায় বলল, বলু ভাই, খুব বড় মাপের একজন অভিনেত্রী পেয়ে গেলেন। আপনার উচিত আমাকে মিষ্টি খাওয়ানো। বজলু ভাই মানিব্যাগ বের করে সত্যি সত্যি 100 টাকার একটা নোট বের করলেন মিষ্টির জন্যে। পুষ্প টেবিলে উঠে বসে ঘোর লাগা চোখে চারদিকে তাকাচ্ছে। আসিফের দিকে চোখ পড়তে আসিফ বলল, তুমি যে কত ভালো করেছ তুমি নিজেও জানো না। পুষ্প কিছু বুঝতে পারছে না। সবকিছু তার কেমন জানি এলোমেলো হয়ে গেছে। এই জায়গাটা কি তাদের বাসা, নাকি অন্য কোনো জায়গা? শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস সাজঘর। আজ পড়ছিলাম এর 2য় পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।